পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন হুতি বাহিনীর চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে সাপোর্ট করে চিন্তায় যুক্তরাষ্ট্র। শক্তি বাড়াচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর সেই জায়গাতেই উঠছে বড় প্রশ্ন, যদি সর্বাত্মক যুদ্ধ বাধে তাহলে কি করবে যুক্তরাষ্ট্র? জো বাইডেন কিন্তু একদমই যুদ্ধ চাইছেন না, ছুটাছুটি করছেন যাতে যুদ্ধটা আটকানো যায়। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যদি ইসরায়েল বা হিজবুল্লাহ কারোর ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে যুদ্ধ বাঁধবে। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ বিপদের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। আরও জানিয়ে দেব মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ ঠেকাতে 6 ইসরায়েলের চিঠি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে এসেছে। বলা হয়েছে গাজায় ভারতের তৈরি বিস্ফোরক ও রকেট ব্যবহার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত বছরের 7 অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর গত 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী। এখন পর্যন্ত প্রায় 38,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গুরুতর আহত হয়েছে 80,000-এর বেশি। ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাজ্য, জার্মানি, পশ্চিমা দেশগুলোর টনকে টন অস্ত্র গোলাবারুদ পাঠাচ্ছে। আর সেসব অস্ত্র দিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বললেও সম্প্রতি দেশটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হয়েছে। গত মাসের মাঝামাঝি স্পেন সরকার জানায় গাজায় মুহুর্মুহু হামলা চালানো ইসরায়েলকেই টন টন অস্ত্র পাঠাচ্ছে ভারত। শুধু তাই নয়, ভারত থেকে অস্ত্র বহনকারী একটি জাহাজেও স্পেনের উপকূলে আটকে দেওয়া হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো সে সময় বলেছেন, আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে না বলেছি, কারণ এই জাহাজে বিপুল পরিমাণ অস্ত্র আছে বলে আমরা আরো জানতে পেরেছি সেই অস্ত্রগুলি ইসরায়েলে পাঠানো হচ্ছে। বুয়েনো আরো জানিয়েছেন, গত 21 মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি চেয়েছিল। তিনি আরো বলেছেন, ভবিষ্যতে অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে একই কারণে আটকাবে স্পেন। এটাই আমাদের নীতি, কারণ পশ্চিমা এশিয়া শান্তি চায় আর অস্ত্র চায় না। এ ঘটনায় তদন্ত শুরু করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তদন্ত ঘটনার সত্যতা উঠে এসেছে বলে বুধবার 26 জুন এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনের মতে গত 15 মে খুব সকালে বরকুম নামে পণ্যবাহী একটি জাহাজ স্পেনের উপকূলে এসে দাঁড়ায়। জাহাজটি ছিল স্পেনের কার্টাগেনা বন্দরের কাছেই। তবে বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন অসংখ্য বিক্ষোভকারী। ফিলিস্তিনি পতাকা হাতে সেসব বিক্ষোভকারী জাহাজটির তল্লাশির দাবি জানান। তাদের সন্দেহ জাহাজটিতে অস্ত্র রয়েছে এবং তা ইসরায়েলে যাচ্ছে। ঠিক সেই সময় ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন বামপন্থী সদস্য স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের কাছে একটি চিঠি লিখেছেন, জাহাজটিকে যেন বন্দরে ভিড়তে না দেওয়া হয়। চিঠিতে সেই আবেদন জানান তারা। 9 সংসদ সদস্য স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ইসরায়েলগামী অস্ত্র বোঝাই একটি জাহাজকে অনুমতি দেওয়ার মানে হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে তদন্তাধীন একটি দেশে অস্ত্র পরিবহনের অনুমতি দেয়া। ওই চিঠির পর স্পেনের সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই জাহাজটি স্পেনের বন্দরে তার নোঙ্গর পরিকল্পনা বাতিল করে এবং স্লোভেনিয়ার বন্দর কোপারের দিকে অগ্রসর হয়। জাহাজটি স্পেনের বন্দর ছাড়ার পর দেশটির কঠোর বামপন্থী সুমার পার্টির রাজনীতিক ইনিগো ইরেজন এর এক্স বার্তায় বলেছেন, আমাদের ধারণাই সঠিক ছিল, জাহাজটি অস্ত্র পরিবহন করেছিল। আল জাজিরা বলেছে তাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। সেই নথি অনুসারে জাহাজটিতে যে বিস্ফোরক ছিল তা ভারতে বোঝাই করা হয়েছিল এবং এটি ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে যাচ্ছিল। আশদোদ বন্দরটি ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্র জাহাজের গতিবিধি নিরীক্ষণ করে এমন সাইটগুলো দেয়া তথ্য অনুযায়ী জাহাজটি 2 এপ্রিল দক্ষিণ পূর্ব ভারতের চেন্নাই থেকে যাত্রা শুরু করে এবং ইয়েমেনের হুতিদের হামলার ভয়ে লোহিত সাগরের ট্রানজিট এড়িয়ে
আফ্রিকা উপকূল দিয়ে ঘুরে যায়। ফিলিস্তিনে দখলদারিত্বের বিরুদ্ধে সংহতি প্রকাশকারী সংস্থা এসিওপি জানিয়েছে, শনাক্তকরণ কোডগুলো থেকে বোঝা যায় জাহাজটিতে 20 টন রকেট ইঞ্জিন বিস্ফোরক চার্জ সহ 12.5 টন রকেট, 1500 কেজি বিস্ফোরক উৎপাদন এবং কামানের জন্য 740 কেজি চার্জ ও প্রোপেল্যান্ট ছিল। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরায়েল ও ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা IMI এর নাম উচ্চারণ না করেন। জাহাজটির মালিক জার্মানির MLBর এক কর্মকর্তা জাহাজে অস্ত্র বিস্ফোরক থাকার অভিযোগ অস্বীকার করেছেন। MLB মানফেল্ড লাউ টারজং বেফরাচুতুং আল জাজিরাকে বলেছে জাহাজটির গন্তব্য ইসরায়েল ছিল না এবং এতে অস্ত্র বা অন্য কোনো পণ্য লোড করা হয়নি। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ বিপদের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 8 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আছে ইসরায়েল। দীর্ঘ এই অভিযানে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটি, ফলে ভিতরে বাইরে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের ভিতরে ভয়াবহ বিপদের আশঙ্কা করেছেন নেতানিয়াহুর স্ত্রী। বুধবার 26 জুন TRT ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর স্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছেন। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি এমন অভিযোগ করেন। মঙ্গলবার 25 জুন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি। নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। সারা নেতানিয়াহু এমন অভিযোগ করলে কতিপয় পরিবার তাকে বাধা দেয়। তারা বলেছেন সামরিক বাহিনীকে তিনি অবিশ্বাস করতে পারেন না। এ সময় নিজের বক্তব্য স্পষ্ট করেন ছাড়া তিনি বলেছেন, সমগ্র IDF নয় বরং সেনাবাহিনীর কিছু সিনিয়র সদস্যদের জন্য তার এ বক্তব্য প্রযোজ্য। সেনাবাহিনী একটি অভ্যুত্থান করতে চায় বলেও একাধিকবার জোর দেন তিনি। কেবল নেতানিয়াহুর স্ত্রী নন, তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। চলতি মাসে গত 7 অক্টোবর হামাসের হামলায় সামরিক এবং নিরাপত্তা পরিষেবা শিন বেতকে বিশ্বাসঘাতকতার জন্য অভিযুক্ত করেছেন। গত 17 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এক পোস্টে তিনি বলেছেন, তারা কি আড়াল করার চেষ্টা করেছেন? বিশ্বাসঘাতকতা না হলে কি ঘটছে তা নিয়ে বহিরাগত ও স্বাধীন দলগুলোর তদন্তকে তারা কেন ভয় পাচ্ছেন? তিনি আরো বলেছেন, সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানরা কেন দাবি করেন যে হামাসকে নির্বৃত্ত করা হয়েছে? গত 7 অক্টোবরের হামলার সময় বিমান বাহিনী কোথায় ছিল? উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। সম্প্রতি এই হামলা ঠেকাতে না পারায় ইসরায়েলের সামরিক নিরাপত্তা ও রাজনৈতিক নেতারা ব্যর্থতার দায় নিয়েছেন। তবে এই হামলার দায় স্বীকার করতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণ ঠেকাতে 6 ইসরায়েলের চিঠি। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়া থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিরত রাখতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তেল আবিবের 6 শীর্ষ ব্যক্তিত্ব। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে এক যৌথ চিঠি প্রকাশ করেছেন তারা। বুধবার 26 জুন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক সহ সাবেক মোসাদ প্রধান তামির পাদ্দ এবং আরো 4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব মিলে চিঠিতে প্রকাশ করেছেন। চিঠিতে মার্কিন কংগ্রেসে যাতে নেতানিয়াহু বক্তব্য দিতে না পারেন সেজন্য কংগ্রেসের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তারা। এতে বলা হয়, তাকে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেস একটি ভয়ানক ভুল করেছে। ওয়াশিংটনে নেতানিয়াহুর উপস্থিতি ইসরায়েল রাষ্ট্র তার জনগণের প্রতিনিধিত্ব করবে না। তার এই ভাষণ আমাদের দেশের প্রতি তার সমালোচনামূলক এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে তুলে ধরবে। কারণ প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের মুক্ত করতে কার্যকর কোনো পরিকল্পনা দিতে পারেননি। এই 2 ইস্যু সমাধান করার শর্ত হিসেবে তাকে কংগ্রেসে ভাষণ দেওয়ার অনুমোদন দেওয়া উচিত ছিল বলেও জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি ইসরায়েলের নতুন নির্বাচন দেওয়ার কথাও বলা হয় চিঠিতে। মার্কিন কংগ্রেসের 24 জুলাই নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলা শুরু হওয়ার পর 2 বছর অতিবাহিত হয়েছে। বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে। দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধ বিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে। এমনকি মার্কিনদের সেখানে ভ্রমণ করার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউস ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে। তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামবেন না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ের লিপ্ত হবেন না। তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে হয়ে কাজ করবেন, সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র সামরিক যান মেরামত করবেন, যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর। তবে বিষয়টি এখনো কর্মকর্তাদের পর্যায়ে রয়েছেন, নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট বাইডেন। এদিকে ইউক্রেনে সেনা না পাঠানোর সিদ্ধান্তে বাইডেন এখনো দৃঢ় অবস্থানে আছেন বলে দাবি করেছেন প্রশাসনের এক কর্মকর্তা। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি, তবে একবার সিদ্ধান্ত অনুমোদন হওয়ার পর এবছরই তা কার্যকর হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ইউক্রেনের অভ্যন্তরে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে আমেরিকান কোম্পানিগুলোকেও। ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করেছে দেশটির পশ্চিমা মিত্ররা। সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ স্থাপনায় হামলার অনুমতি দেয় তারা। অনেক ভারী ও আধুনিক অস্ত্র সরবরাহ করলেও সেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনের বাইরে। আবার যুদ্ধের ময়দানে অস্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া সহ অন্যান্য ন্যাটো সদস্যভুক্ত দেশে নিয়ে মেরামত করা হয়। এছাড়া যেগুলো পরিবহন করা কষ্টসাধ্য সেগুলো মার্কিন সামরিক কন্ট্রাক্টররা ভিডিও কলের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে সংস্কার করা বিষয়ে সহায়তা দিয়ে আসছিলেন। তবে এসব প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ ব্যয়বহুল, একই সঙ্গে শতভাগ ত্রুটিমুক্ত হওয়া নিয়েও শঙ্কা থেকে যায়। এমন প্রেক্ষাপটে ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েনের সিদ্ধান্ত খবর এলো।